মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি। আমি নতুন বউর কথা বলছি, তোমার দ্বিতীয় স্ত্রী। তাকে দাওনি কেন? তবু এ কি ভীষণ অন্ধকার। এইমাত্র সবাই ছিল, এখন আর কেউ নেই। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। সরজু চলে যাওয়ার পর মণিশঙ্করের মনে অনুতাপ জাগে, আর সে রাখাল দাসের মুখ বন্ধ করে দেয়। কিন্তু এসবই অজানা চন্দ্রনাথের। বাড়ির লোকে আবার তাকে সংসারী করার চেষ্টায় সে ঘর ছেড়ে এলাহাবাদ নয়, কাশিতেই এসে নামে। যে কাশিতে সে একদিন সরজুকে পেয়েছিল, যেখানে আজও তার সরজু আছে। তারপর এদিকে চন্দ্রনাথ তো এলাহাবাদের টিকিট কিনেছিল, কিন্তু পথে যেতে যেতেই হঠাৎ মত পরিবর্তন করে কাশী এসে উপস্থিত হল। সঙ্গে যে দুজন চাকর ছিল তারা গাড়ি ঠিক করে জিনিস তুলল, কিন্তু চন্দ্রনাথ তাতে উঠল না। তাদের ডাকবাংলোয় অপেক্ষা করে থাকবার হুকুম দিয়ে পায়ে হেঁটে অন্য পথে চলে গেল। পথে চলতে তার কষ্ট হচ্ছিল, তবুও চন্দ্রনাথ চলতে লাগল, থামতে পারল না। ক্রমেই হরিদয়ালের বাড়ির দূরত্ব কমে আসছে। কাশীর সরু পথে যেন একটুও বাতাস নেই, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। দু এক পা গিয়ে সে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়। পথ আর ফুরোয় না। তবুও মনে হয় এ পথ যেন না ফুরোয়। পথের শেষে না জানি কি দেখতে হয়। তারপর হরিদয়ালের বাড়ির সামনে এসে সে দাঁড়ালো। বহুক্ষণ দাঁড়িয়ে রইল, ডাকতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গিয়েছে। ঘড়ি খুলে দেখল 9টা বেজে গিয়েছে। তখন সাহস করে ডাকল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেউ উত্তর দিল না। পথ দিয়ে যারা যাচ্ছিল অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখে ফিরে চাইল। চন্দ্রনাথ আবার ডাকল, দয়াল ঠাকুর। এবার ভিতর থেকে স্ত্রী কণ্ঠে উত্তর এলো, ঠাকুর বাড়ি নেই। যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী। সে দরজা পর্যন্ত এসে চন্দ্রনাথের পোশাক দেখে লুকিয়ে পড়ল, কিন্তু মাতৃভাষায় কথা বলতে শুনে একেবারে ভয় পেয়ে পালিয়ে গেল না। আড়াল থেকে বলল, ঠাকুর বাড়ি নেই। কখন আসবেন? দুপুর বেলা। চন্দ্রনাথ ভিতরে ঢুকল। আনন্দ, ভয় ও লজ্জা তিনের সংমিশ্রণে বুকের ভেতর কেঁপে উঠল। মন বলল, ও, ভিতরে সরজু আছে। কিন্তু ভিতরে ঢুকে আর কাউকে দেখতে পেল না। জিজ্ঞাসা করল, বাড়িতে আর কেউ নেই? না। তারা কোথায়? কারা? একজন মেয়ে। এই আমি ছাড়া তো আর কেউ এখানে নেই। একটা ছোট ছেলে? না, কেউ না। চন্দ্রনাথ চৌকাঠের ওপর বসে পড়ল। এরা তবে গেল কোথায়? না গো, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুর মশাই থাকি। 1 মাসের মধ্যে কোনো যজমানও আসেনি। চন্দ্রনাথ স্তব্ধ হয়ে মাটির দিকে চেয়ে বসে রইল। মনে যেসব কথা উঠছিল তা অন্তর্যামী জানেন। বহুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করল, তুমি কতদিন এখানে আছো? প্রায় 1.5 বছর। তবু কাউকে দেখনি? একজন ফর্সা বউ আর একটি ছেলে, না হয় মেয়ে, না হয় শুধু ওই স্ত্রীলোকটি। কেউ না? কাউকে দেখনি? না, আমি কাউকে দেখিনি। কারো মুখে কোনো কথা শোনোনি? না। চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করল না। সেখানেই দয়াল ঠাকুরের অপেক্ষা করে বসে রইল। তার সেই সরজু আর বেঁচে নেই,
তা সে বেশ বুঝতে পারছিল। তবুও শুনে যাওয়া উচিত, এই জন্যই বসে রইল। এক একটি মিনিট এক একটি বছর মনে হলো তার। দুপুরের পর হরিদয়াল ঠাকুর বাড়ি এলেন। প্রথম দেখে তিনি চমকে গেলেন, পরে চিনতে পেরে শুকনো গলায় বললেন, তাই তো, চন্দ্রবাবু যে কখন এলেন? অনেকক্ষণ। আচ্ছা, এরা কোথায়? হ্যাঁ, এরা চন্দ্রনাথ টলতে টলতে উঠে দাঁড়ালো। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করে নিয়ে জিজ্ঞাসা করল, কবে শেষ হলো? কি শেষ হলো? সরযু কবে মরেছে ঠাকুর? ও, তার কথা। তা সে মরবে কেন? ভালোই আছে। কোথায় আছে? কৈলাসকুড়োর বাড়িতে। সে কোথায়? এই গলির শেষে, কাঁটাতলার বাড়িতে। কপাল টিপে ধরে চন্দ্রনাথ আবার বসে পড়ল। বহুক্ষণ চুপ করে বসে রইল। তারপর শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সে এখানে নেই কেন? দয়াল ঠাকুর মিথ্যে লজ্জিত হবার কোনো কারণ নেই ভেবে সাহস সঞ্চয় করে বললেন, আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি বলে? আমারও তো 5 জনকে নিয়েই কাজ। চন্দ্রনাথ বুঝল এ কথা সম্পূর্ণ সত্যি। একটু ভেবে বলল, কৈলাসখুড়োর বাড়িতে কেমন করে গেল? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি? কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ। ও, সরযু তাকে আগে থেকেই চিনত কি? হ্যাঁ, খুব চিন্ত। তার বয়স কত? তার বয়স বোধহয় 60-62 হবে। সরযুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে? একজন দাসী, সরযু আর বিশু। বিশু? বিশুকে? সরযুর ছেলে। সরযুর ছেলে শুনেই চন্দ্রনাথ দাঁড়িয়ে বলল, যাই। হরিদয়াল আটকালেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বেরিয়ে গেল। গলির শেষে এসে একজনকে জিজ্ঞাসা করল, কৈলাসখুড়োর বাড়ি কোথায় জানো? সে আঙুল তুলে দেখিয়ে দিল। চন্দ্রনাথ একেবারে ভিতরে ঢুকে এলো। সামনে কাউকে দেখতে পেল না, শুধু সুন্দর গোলগাল একটি শিশু ঘরের সামনের বারান্দায় বসে এক থালা জল নিয়ে সারা গায়ে মাখছিল। চন্দ্রনাথ তাকে একেবারে বুকে তুলে নিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। শিশু ভয় পেল না। বোধহয় অপরিচিত লোকের কোলে যাওয়া তার কাছে নতুন নয়। সে চন্দ্রনাথের নাকের ওপর কচি হাতখানি রেখে মুখের দিকে চেয়ে বলল, তুমি কে? চন্দ্রনাথ গভীর স্নেহে তাকে চুমু খেয়ে বলল, আমি বাবা। বাবা? হ্যাঁ হ্যাঁ, বাবা। তুমি কে? আমি বিট্টু। চন্দ্রনাথ ঘড়ি চেন বুক থেকে খুলে তার গলায় পরিয়ে দিল। পকেট থেকে পেন্সিল মানিব্যাগ যা পেল তাই ছেলের হাতে গুঁজে দিল। হাতের কাছে আর কিছুই খুঁজে পেল না যা তার হাতে তুলে দেওয়া যায়। বিশু অনেকগুলো জিনিস হাতে পেয়ে খুশি হয়ে বলল, বাবা। চন্দ্রনাথ নিঃশব্দে তার ছোট মুখখানি নিজের মুখের ওপর চেপে ধরে বলল, বাবা। এই সময় লক্ষ্মী আর মা এক কাণ্ড করল। সে হঠাৎ জানালার ভিতর দিয়ে দেখতে পেল যে একজন সাহেব ঘরের ভিতর ঢুকে বিশুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একেবারে রান্নাঘরে ছুটে গেল। বাড়িতে আজ কৈলাসচন্দ্র নেই। অনেকদিন পর তিনি বিশ্বেশ্বরের পুজো দিতে গিয়েছিলেন। সরযুও কিছুক্ষণ হলো মন্দির থেকে ফিরে এসে রান্না করতে বসেছিল। লক্ষ্মী আর মা সেইখানে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মাইজি, কি রে? ঘরের ভেতরে সাহেবকে ঢুকে বিশুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সে আবার কি? সরযু দরজার আড়াল থেকে দেখতে চাইল, দেখতে পেল না। লক্ষ্মী আর মা তার কাপড় টেনে ধরে বলল, যেও না বাবাজি, আসুন। সরযু তা শুনল না, তার বিশ্বাস হয়নি। এগিয়ে গিয়ে যা দেখল তাতে মনে হলো দাসীর কথা মিথ্যে নয়। একজন সাহেবের মতো ঘুরে বেড়াচ্ছে এবং ফিসফিস করে বিশ্বেশ্বরের সঙ্গে কথা বলছে। সাহসে ভর করে সে জানালার কাছে গেল। যার ছায়া দেখলে সে চিনতে পারত
তাকে চোখের নিমেষে চিনতে পারল। তার স্বামী চন্দ্রনাথ। ভিতরে গিয়ে গলায় আঁচল দিয়ে পায়ের ওপর মাথা রেখে প্রণাম করে সরজু মুখ তুলে দাঁড়াল। সরজু, বড় রোগা হয়েছ। সরজু অল্প হাসল, যেন বলতে চায়, এতে আর আশ্চর্য কি? তারপর চন্দ্রনাথ বিশুকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ল। সরজু তার জুতোর ফিতে খুলে দিল, গায়ের কোট শার্ট একে একে খুলে নিল, পাখা নিয়ে বাতাস করল, গামছা ভিজিয়ে পা মুছে দিল। এসব কাজ সে এমনভাবে পরপর করল যেন এসব তার নিত্যকর্ম, রোজ এমনি করে থাকে। যাকে এই জীবনে দেখতে পাবার আশা মাত্র ছিল না, আজ হঠাৎ কতদিন পর তিনি এসেছেন। কত কান্নাকাটি, দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হবার কথা ছিল, কিন্তু তা কিছুই হলো না। সরজু এমন ভাবটি দেখালো যেন স্বামী তার রোজ এসে থাকেন, আজও এসেছেন। হয়তো একটু দেরি হয়েছে, একটু বেলা হয়েছে, কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্যরকম দেখাচ্ছে। বিশুর সঙ্গে এত কথা বলছে যেন ঘরে আর কেউ নেই। ঘরে শিশু বিশ্বেশ্বর ছাড়া আর কেউ ছিল না। থাকলে বুঝতে পারত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়ে গিয়েছে, এবং সেইটুকু ঢাকবার জন্যই প্রাণপণে মুখ ফিরিয়ে ছেলে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিশু, খেলা করগে। বিশু খাট থেকে নেমে পড়ছিল। চন্দ্রনাথ সযত্নে তাকে নামিয়ে দিল। এর আগে সে মাকে প্রণাম করতে দেখেছিল, তাই নেমেই বাবাকে ঢিপ করে প্রণাম করে ছুটে পালালো। সরজু তার বুকের কাছে হাত দিয়ে বলল, শরীরে যে তোমার কিছু নেই, অসুখ হয়েছিল বুঝি? না, অসুখ হয়নি। তবে বড় বেশি ভাবতে বুঝি? তোমার কি মনে হয়? সরজু সে কথার উত্তর দিল না, অন্য কথা পারল। বেলা হয়েছে, স্নান করবে চলো। বাড়ির কর্তা কোথায়? তিনি আজ মন্দিরে পুজো করতে গেছেন, মনে হয় সন্ধ্যার পরে আসবেন। ও, তুমি তাকে কি বলে ডাকো? ওই তো বরাবর জ্যাঠামশাই বলে ডাকি, এখনো তাই বলি। চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করল না। সরজু জিজ্ঞাসা করল, সঙ্গে কারা এসেছে? হরি আর মথু এসেছে, তারা ডাক বাংলোয় আছে। এখানে আনতে বুঝি সাহস হলো না? চন্দ্রনাথ এ কথার উত্তর দিল না। চন্দ্রনাথ খেতে বসে সামনে এক থালা লুচি দেখে অবাক হল। অপ্রসন্নভাবে ঠেলে দিয়ে বলল, এ কি, এ আবার কি? কুটুম্বিতে করছো না তামাশা করছো? সরজু লজ্জিত হয়ে পড়ল। মলিন মুখে বলল, খাবে না? দুপুরবেলা কি আমি লুচি খাই? সরজু মনে মনে বিপদগ্রস্ত হয়ে চুপ করে রইল। আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নয়, আমি কি খাই তাও বোধহয় ভুলে যাওনি। সরজুর চোখে জল আসছিল, ভাবছিল সেই দিন যে ফুরিয়ে গিয়েছে। ভাত খাবে? কিন্তু কিন্তু কি, শুকিয়ে গেছে? না, তা নয়, আমি এখানে রাঁধি। বাড়িতেও তো রাঁধতে। আমার হাতে খাবে? এইবার চন্দ্রনাথ মুখ নিচু করল। এতক্ষণ তার মনে হয়নি যে সরজু পর হয়ে গিয়েছে, কিংবা তার ছোঁয়া খাওয়া যায় না। কিন্তু সরজুর কথার ভিতর বড় জ্বালা ছিল। বহুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, সরজু, দুপুরবেলা আমার চোখের জল না দেখলে তোমার কি তৃপ্তি হবে না? যাই তবে, আনিকে। সরজু তাড়াতাড়ি উঠে দাঁড়াল। রান্নাঘরে গিয়ে সে খুব কাঁদল। তারপর চোখ মুছল, জল দিয়ে ধুয়ে ফেলল। আবার জল আসে, আবার মুছতে হয়। সরজু আর নিজেকে কিছুতেই সামলাতে পারে না। কিন্তু স্বামী অভুক্ত বসে আছেন। তখন ভাতের থালা নিয়ে উপস্থিত হল। কাছে বসে বহুদিন আগের মতো যত্ন করে খাইয়ে এঁটো থালা হাতে নিয়ে আবার একবার ভালো করে কাঁদবার জন্য রান্নাঘরে গেল। বেলা 2টো বেজেছে। চন্দ্রনাথের কোলের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমোচ্ছে। সরজু এলো।
কি সমস্ত কাজকর্ম সারা হলো? কাজ কিছুই ছিল না, জ্যাঠামশাই এখনো আসেননি। তারপর সরজু ঘরকন্যার কথা পারল। বাড়ির প্রতি ঘর, প্রতি জিনিস, মামা মামি, দাস দাসী, সরকার মশাই, হরিবালাসই, পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করল। এই সময়টুকুর মধ্যে দুজনের কারো মনে পড়ল না যে সরজুর এসব জেনে লাভ নেই। একজন পরম আনন্দে প্রশ্ন করছে, অপরে উৎসাহের সঙ্গে উত্তর দিচ্ছে। নিতান্ত বন্ধুর মতো দুজনে যেন আলাদা হয়েছিল, আবার মিলেছে। হঠাৎ সরজু জিজ্ঞাসা করল, তা বিয়ে করলে কোথায়? এটা যেন নিতান্ত পরিহাসের কথা। এমনভাবে হেসে চন্দ্রনাথ বলল, পশ্চিমে। কেমন বউ হলো? তোমার মতো। এই সময় সরজু বুকের কাছে একটা ব্যথা অনুভব করল। সামলাতে পারল না, বসেছিল। শুয়ে পড়ল। মুখখানি একেবারে ফ্যাকাশে হয়ে গেল। ব্যস্ত হয়ে চন্দ্রনাথ নিচে নেমে পড়ল। কাছে এসে হাত ধরে তোলবার চেষ্টা করল, কিন্তু সরজু একেবারে এলিয়ে পড়েছিল। তখন চন্দ্রনাথ তার মাথার কাছে বসে কোলের ওপর তার মাথাটা তুলে কাঁদো কাঁদো হয়ে ডাকল, এ কি সরজু? সরজু চোখ বুঝল। তার ঠোঁট কেঁপে উঠল এবং অস্পষ্ট কি বলল বোঝা গেল না। চন্দ্রনাথ অত্যন্ত ভয় পেয়ে জলের জন্য হাঁকাহাঁকি করতে লাগল। লক্ষ্মীর মা কাছেই ছিল। জল নিয়ে ঘরে ঢুকল, কিন্তু কোনো ব্যস্ততা দেখালো না। বলল, বাবু, এখনই সেরে যাবে, অমন মাঝে মাঝে হয়। তারপর মুখে চোখে জল দেওয়া হলো, বাতাস করা হলো। বিশু এসে বার দুই চুল ধরে টানাটানি করে ডাকল। সরজুর জ্ঞান ফিরল। লজ্জিত হয়ে মাথায় কাপড় টেনে দিয়ে উঠে বসল। লক্ষ্মীর মা নিজের কাজে চলে গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হয়ে গিয়েছিল। সরজু হাসল, বড় ক্ষীণ, অথচ বড় মধুর হেসে বলল, ভয় পেয়েছিলে? চন্দ্রনাথের দু চোখে জল টলটল করছিল। এইবার গড়িয়ে পড়ল, হাত দিয়ে মুছে ফেলল। বলল, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল। স্বামীর কথা শুনে সরজু মনে মনে ভাবল, তোমার কোলে মাথা ছিল, সে সুকৃতি কি আমার মতো হতভাগীর আছে? কিন্তু মনের কথা মুখে আনল না। শুধু বলল, এমন ধারা মাঝে মাঝে হয়। তাই দেখছি, তখন হতো না, এখন হয়, সেও বুঝি। বলে চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হয়ে বসে রইল। তারপর পকেট থেকে মরচে ধরা একটা চাবির গোছা বার করে সরজুর আঁচলের খুঁটে বেঁধে দিয়ে বলল, এই তোমার চাবির রিং। আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে, আজ আবার ফিরিয়ে দিলাম। সে দেখো, কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয়? সরজু দেখল তার আদরের চাবির রিং মরচে ধরে একেবারে ময়লা হয়ে গিয়েছে। হাতে নিয়ে বলল, তাকে দাওনি কেন? চন্দ্রনাথের শুকনো ম্লান মুখ হঠাৎ হাসিতে ভরে গেল। দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হয়ে উঠল। তবুও নিজেকে সংযত করে বলল, তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝতে পারল না। স্বামীর মুখের দিকে একটু সন্দেহের চোখে তাকিয়ে মৃদুকণ্ঠে বলল, আমি নতুন বউর কথা বলছি, তোমার দ্বিতীয় স্ত্রী। তাকে দাওনি কেন? চন্দ্রনাথ আর নিজেকে সামলাতে পারল না। সহসা দুই হাত বাড়িয়ে সরজুর মুখখানি বুকের ওপর টেনে নিয়ে বলে উঠল, তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি। কিন্তু সে আমার পুরনো হয় না, চিরদিনই নতুন। প্রথম যেদিন তাকে এই কাশী থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যাই, সেদিনও যেমন নতুন, আজও আবার যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি,
এখনো ঠিক তেমনই নতুন। সন্ধ্যার প্রদীপ জেলে ছেলে কোলে নিয়ে সরজু স্বামীর পায়ের কাছে বসে বলল, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা না করে তোমার যাওয়া হবে না। আজ রাত্রিরে তোমাকে থাকতে হবে। হ্যাঁ, তাই ভাবছি। আজ বুঝি আর যাওয়া হয় না। সরজু অনেকক্ষণ থেকে একটা কথা বলতে চাইছিল, কিন্তু লজ্জা করছিল, সময়ও পায়নি। এখন তা বলল। তোমার কাছে আর লজ্জা কি? চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চেয়ে চুপ করে রইল। ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব। লেখনি কেন? আমি তো বারণ করিনি। পাছে তুমি রাগ করো। আবার কবে তুমি আসবে? যখন আসতে বলবে তখনই আসব। সরজু একবার ভাবল সেই সময় বলবে, কিন্তু পরক্ষণেই ভাবল, মানুষের শরীরের বিশ্বাস নেই। এখন না বললে হয়তো বলাই হবে না। স্বামী হয়তো আবার আসবে, কিন্তু আমি ততদিনে পুড়ে ছাই হয়ে কোথায় উড়ে যাই। এসব ভেবে সে আবার বলল, তোমার কাছে আমার কোনো লজ্জা নেই। সে কথা তো হয়ে গেল। আর কিছু বলবে? আমার বাঁচতে ইচ্ছে নেই। এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না। চন্দ্রনাথ ভাবল, এ তো পরিহাসের মতো শোনাচ্ছে না। ভালো করে চেয়ে দেখল, সরজুর মুখ আবার ফ্যাকাশে হয়েছে। সরজু, কোনো শক্ত রোগ জন্মায়নি তো? তা বলতে পারি নে। বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই। আর ওই অজ্ঞান হয়ে যাওয়াটা? ওটা কিছুই নয়। চন্দ্রনাথ মনে মনে বলল, যা হবার হয়েছে। এখন সর্বশান্ত হয়েও তোমাকে সারিয়ে তুলব আমি। তোমার কাছে একটা ভিক্ষা আছে, দেবে তো? চাই কি? নিজের কিছু চাই না, তবে আমার যখন মরার খবর পাবে তখন তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও। এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসিয়ে দিল। চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে মুখে তুলে নিয়ে চুমু খেল। এই সময় বাইরে থেকে কৈলাসচন্দ্র ডাকলেন, দাদা, বিশু। বিশ্বেশ্বর বাবার কোল থেকে ছটপট করে নেমে পড়ল। দাদু যাই। ওই এসেছেন। কিছুক্ষণ পরে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে কোলে নিয়ে প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। চন্দ্রনাথও বাইরে এলো। কৈলাসচন্দ্র আগে চন্দ্রনাথকে কখনো দেখেননি, দেখলেও চিনতেন না, চেয়ে রইলেন। খোকা পরিচয় করিয়ে দিল, হাত বাড়িয়ে ও বলল, ওটা বাবা। চন্দ্রনাথ প্রণাম করে দাঁড়াল। কৈলাসচন্দ্র আশীর্বাদ করে বললেন, এসো বাবা, এসো। কাল এদিন নিয়ে যাব। কৈলাসচন্দ্রের বুকের পাঁজরের মধ্যে একসঙ্গে শতাধিক কামান দাগার মতো শব্দ করে উঠল। নিজে কি বললেন, নিজের কানে সে শব্দ পৌঁছল না, কিন্তু চন্দ্রনাথ শুনল অস্ফুট কান্নার মতো বহুদূর থেকে কে যেন বলল, এমন সুখের কথা আর কি আছে বাবা? সরজু এ সংবাদ শুনে আনন্দ দেখালো না, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। স্বামীর পা দুটি মাথায় ঠেকিয়ে বলল, পায়ের ধুলা দিয়ে হতভাগীকে এখানেই রেখে যাও, আমাকে নিয়ে যেও না। কেন? সরজু জবাব দিতে পারল না, কাঁদতে লাগল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তার চোখের ওপর কেবলই ভেসে উঠতে লাগল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার স্বামী। আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিচ্ছু হবে না। আমি বিশুকে ছেড়ে থাকতে পারবো না। সরজু দেখল তার কিছুই বলবার নেই। পরদিন সকাল থেকে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলে নিলেন। দাবার পুঁটুলি হাতে করে শম্ভু মিশিরের বাড়ি এলেন। তাকে ডেকে বললেন, মিশিরজি, আজ আমার সুখের দিন। বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। ভাই বড় হয়েছে, কুঁড়ে ঘরে আর তাকে ধরে রাখা যায় না। মিশিরজি খুশি হলেন।
কৈলাসচন্দ্র শতরঞ্জ পেতে ঘুঁটি সাজিয়ে বললেন, আজ আমাদের দিনে এসো, তোমাকে দুবাজি মাত করে যাই। খেলার শুরুতেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে ঘুঁটি হারতে লাগলেন। গজ চালতে গিয়ে নৌকা, আর নৌকা চালতে গিয়ে ঘোড়া, এমনই বড় বড় গোলমাল হতে লাগলো। বাবুজি, আজ তোমার মেজাজ চैन নাহি, বহুত গলতি হচ্ছে। ক্রমে এক বাজির পর আর এক বাজি। কৈলাসচন্দ্র হেরে খেলা উঠিয়ে পুঁটলি বাঁধতে বসলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধলেন না। বিশুর হাতে দিয়ে বললেন, দাদা, মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো ফেরত চাইব না। राम राम जी, मेरे पोता आज घर वापस जा रहा है, सब बाबा का इच्छा। सुनिए सुखलाल जी। পথে আসতে যার সঙ্গে দেখা হলো তাকেই এই সুখবরটা জানিয়ে দিলেন। আজ সব কাজেই বৃদ্ধের বড় উৎসাহ। দাবা খেলার মতো বড় ভুলচুক হচ্ছে। যত বেলা পড়ে আসতে লাগলো, ভুলচুক ততই বাড়তে লাগলো। সরজু তা দেখে গোপনে বারবার চোখ মুছল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমেনি। এমনকি সরজু যখন আড়ালে ডেকে প্রণাম করে কাঁদতে লাগল, তখনও তিনি চোখের জল সামলে হেসে আশীর্বাদ করলেন, মা আমার, কাঁদিস নে, তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আবার যদি কখনো আসিস, তোদের এই কুঁড়ে ঘরটিকে ভুলে যেন আর কোথাও থাকিস নে মা। সরজু আরো কাঁদতে লাগল। বুকের মাঝে শুধু সেই দিনের কথা তোলপাড় করছে, যেদিন সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হয়ে কাশিতে এসেছিল। আর আজ? কিন্তু জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? আর কটা দিন মা। আচ্ছা, আমার কি মায়া দয়া নেই? জি মা, ও কথা বলো না, আমি তোমাকে চিনেছি। রাত 10টার সময় সকলে স্টেশনে এলেন। গাড়ির সময় ক্রমশ এগিয়ে আসছে। বিশ্বেশ্বর ঘুমিয়ে পড়েছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের ওপর চেপে ধরেছিল। বৃদ্ধ নাড়াচাড়া করে তাকে জাগালেন। সদ্য ঘুম ভেঙে প্রথমে সে কাঁদতে যাচ্ছিল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ এনে ডাকলেন, বিশু দাদা, তখন সে দাদুকে দেখে হেসে উঠল। দাদু, দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? দাদি, এটা মন্ত্রী। হ্যাঁ দাদা, মন্ত্রী হারিও না যেন। হাতির দাঁতে বানানো এই লাল জিনিসটার সম্বন্ধে কৈলাসচন্দ্র আগে তাকে অনেকবার সতর্ক করে দিয়েছিলেন। সেও ঘাড় নেড়ে বলল, হারাবো না মন্ত্রী। ট্রেন এলে সরজু আবার তাঁর পায়ের ধুলো মাথায় নিয়ে গাড়িতে উঠল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন কাঁপা ঠোঁটের ভিতরেই রয়ে গেল। ট্রেন ছাড়বার আর দেরি নেই দেখে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের কোলে দিয়ে বললেন, দাদু, দাদু, মন্ত্রী। দাদুর কথায় বিশু তার হাতের মন্ত্রীটা দেখিয়ে হেসে বলল, দাদু, মন্ত্রী। হারাসনি? না। এইবার বৃদ্ধের চোখেও জল এলো। গাড়ি ছেড়ে দিলে তিনি সরজুর জানালার কাছে মুখ এনে বললেন, মা, তবে যাই। আর একবার জোর করে ডাকলেন, দাদু। গাড়ির শব্দ এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে ডাক শুনতে পেল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল, ততক্ষণ তিনি এক পাও নড়লেন না। তারপর ধীরে ধীরে ফিরে গেলেন। সে রাতে এক পা করে বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরে এলেন। বাঁধানো তুলসী বেদির ওপর তখনও দীপটা জ্বলছিল। তবু এ কি ভীষণ অন্ধকার। এইমাত্র সবাই ছিল, এখন আর কেউ নেই। শুধু মাটির প্রদীপটা সেই থেকে জ্বলছে। তারও আয়ু ফুরিয়ে এসেছে।
এইবার নিভে যাবে। সরজু এটা নিজের হাতে জেলে দিয়ে গিয়েছিল। তিনি বিছানায় শুলেন। চোখে ঘুম এলো না, কিন্তু কানের কাছে যেন কে মাঝে মাঝে ডেকে উঠছে, দাদু। স্বপ্ন দেখলেন রাজা ভরত তাঁর বুকের মাঝখানটাতে মৃত্যুশয্যা পেতে ক্ষীণ কাঁপা গলায় বলছে, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় উঠে বাইরে এসে পুরনো অভ্যেসের বশে ডাকলেন, বিশু। তারপর মনে পড়ল বিশু নেই, তারা চলে গিয়েছে। দাবার পুঁটলি হাতে নিয়ে শম্ভু মিশিরের বাড়ি চললেন। ডেকে বললেন, মিশিরজি, দাদা ভাই আমার চলে গেছে। দাদাভাইকে সবাই ভালোবাসত। মিশিরজিও দুঃখিত হল। দাবার দান সাজানো হলে মিশিরজি বলল, বাবুজি, তোমার উজির কি হলো? তাই তো মিশিরজি, সেটা সে নিয়ে গেছে। লাল উজিরটা সে বড় ভালোবাসত। ছেলে মানুষ, কিছুতেই ছাড়ল না। তিনি যে স্বেচ্ছায় তাঁর প্রাণের প্রিয় দাবাজোড়াটি অঙ্গহীন করেছিলেন, সে কথা বলতে লজ্জা করল। তবে অন্য জোড়া পাতি? পাতো। খেলায় কৈলাসচন্দ্রের হার হল। শম্ভু মিশ্র তাঁর সঙ্গে চিরকাল খেলেছে, কখনো হারাতে পারেনি। হারবার কারণ সে সহজেই বুঝল। বলল, বাবুজি, খোকা বাবু তোমার बिल्कुल इलिम साथे ले गए बाबूजी। এসো, আর এক বাজি দেখা যাক। बहुत अच्छा। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়ে ভুলে বললেন, বিশু। শম্ভু মিশ্র হেসে ফেলল। কিস্তি কথাটা সে বুঝত। বলল, বাবুজি, কিস্তি বলতে হবে, বিশু নয়। দুজনেই হেসে উঠলেন। এবার শম্ভু মিশ্র কিস্তি দিয়ে বললেন, বাবুজি, এবার তোমার দো পেয়াদা গায়ে। দাদা আয় আয়, শিগগির আয়, হেরে যাচ্ছি যে। পরে কিছুক্ষণ যেন তার অপেক্ষা করে বসে রইলেন। মনে হচ্ছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়বে। শম্ভু মিশ্রের চালের দেরি দেখে বলল, বাবুজি, পেয়াদা নাহি বাঁচনে পারবে। হ্যাঁ, তাই তো, পড়ে দুটো মারা গেল। তারপর খেলা শেষ হল। মিশিরজি জয়ী হল, কিন্তু আনন্দিত হল না। ঘুঁটিগুলো সরিয়ে দিয়ে বলল, বাবুজি, दूसरा दिन খেলা হবে। আজ আপনার তবিয়ত বহুত বেদুরস্ত মেজাজ আছে। বাড়ি ফিরে যেতে দেরি হল। মনে হচ্ছিল বিশু তো নেই, তবে আর তাড়া কিসের। বাড়িতে ঢুকে দেখলেন লক্ষ্মী আর মা একা রান্নাঘরে বসে রান্নার জোগাড় করছে। মনে পড়ল, ও, আজ তো আমাকে নিজে রাঁধতে হবে, নিজে বেড়ে একা বসে খেতে হবে। তবে ইচ্ছে মতো খাবো। তাড়াতাড়ি নেই, পিড়াপিড়ি নেই, বিশ্বেশ্বরের দৌরাত্মের ভয় নেই। বড় স্বাধীন, কিন্তু এই যে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকে দেখলেন এক মুঠো চাল, দুটো আলু, দুটো পটল, খানিকটা ডাল বাটা। চোখ ফেটে জল এলো। মনে পড়ল 2 বছর আগেকার কথা। তখনও এমনি আমাকে নিজে রাঁধতে হতো। এই লক্ষ্মী আর মাই জোগাড় করে দিত। কিন্তু তখন বিশুও আসেনি, চলেও যায়নি। কাঁটালতলায় তার ছোট খেলাঘর এখনো বাঁধা আছে। দুটো ভাঙা ঘট, একটা হাত পা ভাঙা মাটির পুতুল, একটা 2 পয়সা দামের ভাঙা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলি কুড়িয়ে এনে নিজের শোবার ঘরে রেখে দিলেন। ওদিকে সরজুরা বাড়ি পৌঁছল। বাড়ি পৌঁছে চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল, খুড়ো মণিশঙ্করের কথায় তা উড়ে গেল। তিনি বললেন, বাবা চন্দ্রনাথ, শোনো শোনো, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কি প্রয়োজন? আমার বৌমার কোনো পাপ নেই, শুধু শুধু প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না।
মণিশঙ্করের মুখে এরকম কথা বড় নতুন শোনাল। চন্দ্রনাথ বিস্মিত হয়ে চেয়ে রইল। তিনি আবার বললেন, বুড়ো হয়ে অনেক দেখেছি যে দোষ লজ্জা সব সংসারে আছে। মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয়, সেখানে কাদা পিছল উঁচু নিচু থাকে। আর তাই তো বাবা লোকের পদস্খলন হয়। তারা কিন্তু সে কথা বলে না, বলে না, বলে না, শুধু পরের দোষ পরের লজ্জার কথা চিৎকার করে বলতে থাকে। সে শুধু জানো নিজের দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যই। তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে, বুঝলে? চন্দ্রনাথ চুপ করে রইল। মণিশঙ্কর একটু থেমে আবার বললেন, আর একটা নতুন কথা শিখেছি। হ্যাঁ, শিখেছি যে পরকে আপন করা যায়, কিন্তু যে আপন তাকে কে কবে পর করতে পেরেছে? হ্যাঁ, কে পেরেছে? এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু এই বিশু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে। তার পুণ্যে সব পবিত্র হয়েছে, সব। আজ দ্বাদশী। শোনো শোনো, পূর্ণিমার দিন তোমার বাড়িতে গ্রাম শুদ্ধ লোকের নিমন্ত্রণ করেছি। তখন দাদা ছিলেন, কাজকর্ম সবই তিনি করতেন। আমি কখনো কিছু করতে পাইনি, তাই মনে করছি আমার এই বিশু বাবার আবার নতুন করে অন্নপ্রাশন দেব। কিন্তু সমাজ? সমাজ হলো গে আমি, সমাজ তুমি। এ গ্রামে আর কেউ নেই, বুঝেছ? যার অর্থ আছে সেই হলো গে সমাজপতি। আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি, আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো। সমাজের জন্য ভেবো না বাবা। আর একটা কথা বলি, এতদিন তা বলিনি, বোধহয় কখনো বলতামও না। তোমার কাছে এ কথা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তোমার রাখাল ভট্টাচার্যের কথা মনে আছে? আছে, হরিদয়াল ঠাকুরের চিঠিতে পড়েছিলাম। আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে, শুধু সেই প্রমাণ করতে পারত, কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না। আমি তাকে জেলে দিয়েছি। অবশ্য কিছুদিন হলো খবর পেলাম সে খালাস হয়ে কোথায় চলে গেছে, আর কখনো এদেশে সে পা বাড়াবে না। মণিশঙ্কর তখন রাখালের সমস্ত কথা বললেন। সেসব শুনে চন্দ্রনাথের দু চোখ ঝাপসা হয়ে উঠল। দুপুরবেলা আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পেতে বসতে লাগলেন কৈলাস। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমতে লাগল। কিন্তু দুর্ধর্ষ খেলোয়াড় বলে কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নেই। তখন দিগ্বিজয়ী ছিলেন, এখন খেলাই সার হয়েছে। সেদিন যাকে হাতে ধরে খেলা শিখিয়েছিলেন সে আজ চাল বলে দেয়। যার সঙ্গে তিনি দাবা রেখেও খেলতে পারতেন সে আজ মাথা উঁচু করে স্বেচ্ছায় একখানা নৌকা মার দিয়ে খেলা আরম্ভ করে। আগের মতো এখনো খেলবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য নেই। দু একটা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হয়ে যায়। দাবা খেলায় গর্ব ছিল, আজ তা শুধু লজ্জায় পরিণত হয়েছে। তবে শম্ভু মিশির এখনো সম্মান করে, সে আর প্রতিদ্বন্দ্বী হয়ে খেলে না। এদিকে বাড়িতেও আজকাল বড় গোলযোগ বেঁধেছে। লক্ষ্মী আর মা দস্তুর মতো রাগ করছে। দু একদিন তাকে চোখের জল মুছতেও দেখা গিয়েছে। সে বলে, খাওয়া নেওয়া একেবারে কি ছেড়ে দিলে? আয়না দিয়ে চেহারাটা দেখো গে। বেটি, রাঁধা বাড়া সব ভুলে গেছি।
আর আগুনের তাতে যেতে পারিনি। সে বহুদিনের পুরনো দাসী, ছাড়ে না, বকাঝকা করে এগাত মুঠো চাল সিদ্ধ করিয়ে নেয়। এইভাবে কোনো মতে দিন কেটে যায় কৈলাসের। ওদিকে পূর্ণিমার দিনে চন্দ্রনাথের বাড়িতে গ্রামের লোকেরা এলো। খাওয়ানো দাওয়ানো শেষ হলো। গ্রামের কেউই কোনো কথা বলল না। তারা মণিশঙ্করের ব্যবহার দেখে বিশ্বাস করল যে একটা মিথ্যে অপবাদ রটানো হয়েছিল। হয়তো ওটা একটা জমিদারি চাল ছিল। হরকালী শুধু আলাদা রেঁধে খেলেন। তাঁরা এ গ্রামে আর বাস করবেন না, নিজেদের বাড়ি যাবেন। প্রাণ যায় সেও ভালো, কিন্তু ধম্মটাকে আমি আর কিছুতেই খোয়াতে পারবো না বাপু। হ্যাঁ, এটা সুখের কথাই হোক আর দুঃখের কথাই হোক, চন্দ্রনাথ তাঁদের 50 টাকার পরিবর্তে মাসিক 100 টাকা বরাদ্দ করে দিয়েছে। উৎসবের শেষে অনেক রাতে নাচাগানা বন্ধ হলে ঘরে এসে চন্দ্রনাথ দেখল সর্ব অলঙ্কারে ভূষিতা রাজ ও রাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র কোলে নিয়ে সরজু স্বামীর জন্য অপেক্ষা করে রাত জেগে বসে আছে। আজ পূর্ণিমা, ইস, সৈয়দ কিছুতেই ছাড়লেন না। এরপর 1 মাস কেটে গেল। 3-4 দিন ধরে কৈলাস খুড়োকে আর কেউ দেখতে পেল না। শম্ভু মিশির এ কথা প্রথম মনে করল। সে দেখতে এলো, ডাকল, বাবুজি। বাবুর বোখার হয়েছে, বহুত বেমার। মিশির যে ঘরে ঢুকে বিছানার কাছে এসে বলল, বাবুজি, বুখার হলো কি? হ্যাঁ মিশিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। সি আরাম, আরাম হো যায়গা। আর আরাম হবার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। কবিরাজ বলাইছিলেন? 68 বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিশিরজি? 68 বয়স বাবুজি, আর 68 আদমি জিতে পারে। কৈলাসচন্দ্র সে কথায় উত্তর না দিয়ে হঠাৎ বললেন, ভালো কথা মিশিরজি, আমার দাদা ভাই চিঠি লিখেছে। অলকিয়ার মা, জানলাটা খুলে দে তো, মিশিরজিকে চিঠিখানা পড়ে শোনাই। বালিশের তলা থেকে একখানা চিঠি বার করে খুব কষ্টে আদ্যপান্ত পড়ে শোনালেন। হিন্দুস্তানি শম্ভু মিশির খানিক বুঝল, খানিক বুঝল না। রাতে শম্ভু মিশির কবিরাজ ডেকে আনল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সঙ্গে জানাশুনো ছিল। তার প্রশ্নের 2-1টা উত্তর দিয়ে বললেন, কবিরাজ মশাই, দাদা ভাই চিঠি লিখেছে, এই পড়ি শুনুন। দাদা ভাইয়ের সঙ্গে কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বললেন, কার চিঠি? দাদু, বিশু, অলখিয়ার মা, আলোটা একবার ধর তো বাছা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়ে শোনালেন। কবিরাজ শুনলেন কিনা কৈলাসচন্দ্রের তাতে ভ্রুক্ষেপও নেই। সরজুর হাতে লেখা বিশুর চিঠি, বৃদ্ধের তাই সান্ত্বনা, তাই সুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিয়ে চলে গেলে কৈলাসচন্দ্র শম্ভু মিশিরকে ডেকে বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এসব আলোচনা করতে লাগলেন। 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু জ্বর কমল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডেকে বিশুকে চিঠি লিখালেন। মোট কথা এই যে তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হয়েছে, কিন্তু ভাবনার কোনো কারণ নেই। কৈলাস খুড়োর প্রাণের আশা আর নেই শুনে হরিদয়াল দেখতে এলেন। 2-1টা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা থেকে সেই চিঠিখানি বার করে তার হাতে দিয়ে বললেন, বাবাজি, পড়ো। চিঠিখানা পুরনো হয়েছে, 2-1 জায়গায় ছিঁড়ে গিয়েছে, ভালো করে পড়া যায় না। হরিদয়াল যা পারলেন পড়লেন, বললেন, সরজুর হাতের লেখা। তার হাতের লেখা বটে, কিন্তু আমার দাদার চিঠি। হ্যাঁ, নিচে তার নাম আছে বটে। তার নাম, তার চিঠি সরজু কেবল লিখে দিয়েছে। সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হ্যাঁ হ্যাঁ, তাই। পড়লে
পড়লে বাবাজি, বিশু আমার রাত্রিরে দাদু দাদু বলে কেঁদে ওঠে। সে কি ভুলতে পারে? এই সময় গাল বেয়ে দুফোঁটা চোখের জল বালিশে এসে পড়ল। লক্ষ্মীর মা কাছেই ছিল। সে দয়াল ঠাকুরকে ইশারা করে বাইরে ডেকে বলল, ঠাকুর যাও, তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে। আরও 4-5টা দিন কেটে গেল। অবস্থা খুবই খারাপ হয়েছে। শম্ভু মিশির আজকাল রাত দিন থাকে। মাঝে কবিরাজ এসে দেখে যায়। আজ সারাদিন জ্ঞান ছিল না। সন্ধ্যের পর একটু জ্ঞান হয়েছিল। তারপর অর্ধচেতনভাবে পড়েছিলেন। গভীর রাতে কথা বললেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে মাত হয়ে যাব যে। বাবুজি কি বলছে? কৈলাসচন্দ্র তার দিকে একবার চাইলেন। ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারিয়ে গিয়েছে। প্রয়োজনের সময় হাত বাড়িয়ে পাচ্ছেন না। তারপর হতাশভাবে পাশ ফিরে মৃদু মৃদু বললেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই। মন্ত্রী হারিয়ে আর কতক্ষণ খেলি বল? এ বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারিয়ে গিয়েছে। বিশ্বপতির কাছে তাই যেন কাতর ভিক্ষা চাইছেন। শম্ভু মিশির কাছে এসে দাঁড়াল। লক্ষ্মীর মা প্রদীপ মুখের সামনে ধরে দেখল, বৃদ্ধের চোখ কপালে উঠেছে। শুধু ঠোঁট দুটো তখনও যেন কেঁপে বলছে, বিশ্বেশ্বর, মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায়? দে ভাই, দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে চিঠি লিখে দিলেন যে গতরাতে কৈলাসচন্দ্রের মৃত্যু হয়েছে। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। আজ শুনলেন পর্ব 4, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, চন্দ্রনাথ প্রসূন দাস, লক্ষ্মীর মা মেরি চক্রবর্তী, হরকালী গার্গী হর চট্টোপাধ্যায়, হরিদয়াল জয় মুখার্জি, বিশু শ্রুতি রয় আচার্য, সরজু অধ্যায় সাহা, মণিশঙ্কর রূপন দাশগুপ্ত, কৈলাস সমীর চরিত, মিশিরজি শেখর দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।